কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? আশা করি ভালোই আছো। সামনেই আগমনীর আগমন, যার জন্য দুই বাংলার সমগ্র বাঙালি পুরো একটা বছর অপেক্ষা করে থাকে। পুজোর গন্ধ আকাশে বাতাসে ছেয়ে গেছে একদম। এই আনন্দ আরও দ্বিগুণ করতে আমি চলে এসেছি দুর্গতি নাশিনী গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব কেমন লাগলো সবাই কিন্তু মন্তব্য করে জানাবে। আর কেউ যদি আগের পর্ব শুনে না থাকো তো আগের পর্বটা শুনে নিও। আমার আজকের নিবেদন গল্প দুর্গতি নাশিনী। গল্প রচনা, গল্প পাঠ ও গল্পের সমস্ত চরিত্র রূপায়ণে আমি তোমাদের বন্ধু চলি। চলো, তোমাদের সময় আর নষ্ট না করে এবার গল্প শুনে আসি। আদা নিজের কেবিনে বসে বেশ কিছু ফাইল পড়ে হিসেব মেলাচ্ছিল। কি করে এই গ্রাম থেকে একের পর এক মেয়ে উধাও হচ্ছে। তখনই হঠাৎ পুলিশ স্টেশনের বাইরে বেশ কিছু চিৎকার শুনতে পায়। আদা চেয়ার থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেখে এক বৃদ্ধা, বয়স আন্দাজ 65 বছর হবে। উনি নিজের বুকে বাড়ি মেরে মেরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার নাতনিটারও মনে হয় টান্না নিয়ে গেল গো। তোমরা একটু খুঁজা দেখো না গো, দেখো না একটু খুঁজা। আদা সাথে সাথে বাইরে বেরিয়ে এসে বলল, আপনি ভেতরে আসুন আমার সাথে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে ভিতরে আসে। আদা ওনাকে একটা চেয়ারে বসিয়ে জলের গ্লাস এগিয়ে দেয়। বৃদ্ধা জলটা খেয়ে আদার দিকে তাকিয়ে বলল, আমার নাতনিটারে আজ বিকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। আপনি থাকেন কোথায়? বলল আদা। কুসুমপুর গ্রামে। আচ্ছা, আপনার নাতনির নাম কি? পাঞ্জালি বল। কাঁদতে কাঁদতে বলল বৃদ্ধা। বয়স কত? এই 2 মাস আগেই 19-এ পড়লো মাইয়াটা। মাগো মাগো, আমার নাতনিটারে খুঁজা দাও। আপনি ওকে শেষ কখন দেখেছিলেন? দুপুরবেলা একসাথে খাইলাম, তারপর আমি ঘরে গেছি ঘুমাইতে। ও তখন বাইরে বসে সেলাই করতেছিল। আমি বিকেলবেলা ঘুম থেকে ওইটা ওরে দেখতে পাই নাই। আমি ভাবছি এদিক ওদিক আছে। পরে যখন অনেকক্ষণ আসে না, আমি তখন ভয় পাইয়া যাই। ওর সেলাই করা জিনিসও দেখি ঘরেই ছিল। আপনার কি দেখে মনে হলো যে ওকে বাঘ টেনে নিয়ে গেছে? তা নয়তো জলজ্যান্ত মাইয়াটা যাইব কোথাও বলো তো? আমি আশেপাশে সব জায়গা খুঁজা দেখছি যেখানে যেখানে যাইতে পারে মাইয়াটা, কিন্তু কোথাও নাই। আদা কিছু একটা ভেবে অবিনাশকে বলল, ওনার রিপোর্ট লিখে গাড়ি বার করো, এক্ষুনি যেতে হবে। বলেই আদা ভিতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আদা আর অবিনাশ ওই বৃদ্ধাকে নিয়ে বেরিয়ে পড়ে। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। মিনিট খানেকের মধ্যেই সবাই ওই বৃদ্ধার বাড়ি পৌঁছে যায়। ওনার বাড়ি পৌঁছে ও তার আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করে, কিন্তু ওকে যে বাঘেই টেনে নিয়ে গেছে সেটার কোনো প্রমাণ ও পেল না। আদা অবিনাশকে নিয়ে বাড়ির সংলগ্ন জঙ্গলের মধ্যে কিছুটা এগিয়ে যায়। রাত হয়ে যাবার জন্য অবিনাশ বলল, ম্যাডাম আর ভিতরে যাওয়া ঠিক হবে না, এমনিতেই রাত হয়ে গেছে। এরপর থেকে জঙ্গল বেশ ঘন, কাল সকালে আসলে হতো না? তুমি কি ভয় পাচ্ছ নাকি? অবিনাশের দিকে তাকিয়ে বলল আদ্যা। ভুল বলবো না ম্যাডাম, তা পাচ্ছি বটে। আপনার সামনে বাঘ এলে আপনি ভয় পাবেন না? অবিনাশ প্রশ্ন করল আদ্যাকে। হ্যাঁ, তা তো পাবই, কিন্তু এখানে বাঘের কোনো দোষ নেই। শুধু শুধু বাঘের নাম করে গ্রামের মানুষদের মনে ভয় সৃষ্টি করছে কেউ। জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে আসতে বলল আদ্যা। কি বলছেন ম্যাডাম? কে করছে তাহলে? যার স্বার্থ আছে সে।
এখন কার কি স্বার্থ আছে সেটাই বার করতে হবে, আর কেই বা বাঘের নামে দোষ চাপিয়ে নিজের কার্যসিদ্ধি করছে সেটা দেখতে হবে। এদিক ওদিক খুব ভালো করে দেখে বলল আধ্যা। বাঘ যে নয় এটা আপনি এতটা নিশ্চিত হয়ে কী করে বলতে পারেন? বলল অবিনাশ। আচ্ছা, তোমার ওজন কত? হঠাৎ আদ্যা প্রশ্নটা করলো অবিনাশকে। হ্যাঁ, ওজন কেন, কি হবে? আমি কি খুব মোটা নাকি? বলোই না। 78 কেজি ম্যাডাম। হাইট? এই 5 ফুট 7। না, তোমার ওজন একদম ঠিক আছে, যাকে বলে পারফেক্ট। একটু আস্তে আস্তে বলল আদ্যা। তাহলে হঠাৎ আপনি আমার ওজন কেন জানতে চাইলেন? বুঝতে পারলে না? অবিনাশ বোকার মতো তাকিয়ে দুদিকে মাথা নাড়ে। তখনই আদ্যা ওকে নিচের দিকে দেখায়। অবিনাশ নিচের দিকে তাকিয়ে নিজেদের বুটের ছাপ ছাড়া আর কিছুই দেখতে পায় না। ও আদ্যার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কিছুই তো নেই ম্যাডাম, আমাদের বুটে। কথাটা বলেই অবিনাশের চোখ বড় বড় হয়ে যায়, আর সাথে সাথে ও আদ্যার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম ম্যাডাম, বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, আমি বুঝতে পেরেছি। সাব্বাস, যাক, তোমার কিছু বুদ্ধি আছে তাহলে বলো, আমাদের বুটের ছাপ যদি এই নরম মাটিতে পড়তে পারে, তাহলে বাঘ যদি এসে থাকতো তাহলে তার পায়ের ছাপও তো পড়তো, কারণ এখানকার মাটি বেশ নরম। আর একটা পরিণত বাঘের শরীরের ওজন প্রায় 200 কেজি, কি তার বেশি হবে কি, তাই তো? অবিনাশ মাথা চুলকে বলল, ঠিক বলেছেন ম্যাডাম, তাহলে এটা তো স্পষ্ট পাঞ্চালীকে বাঘে নেয়নি। সেটা তো আমি জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে ও গেল কোথায়? আর এখানে বা ওর বাড়ির আশেপাশে কোনো ক্যামেরাও নেই। তা একবার ফরেস্ট অফিসে গিয়ে চেক করতে হবে আমাদের। দুজনে কথা বলতে বলতে ওরা বৃদ্ধার কাছে ফিরে আসে। আদ্যা এসে ওনাকে বলল, আপনার কি কোনো শত্রু আছে? কথাটা শুনেই বৃদ্ধা যেন আকাশ থেকে পড়ল। উনি অবাক হয়ে বলল, না না, আমাকে কোনো শত্রু তর্তু নাই, আমরা সবার সাথেই মিল্লামিশা চলি, আর আমার নাতনি বেশ মিষ্টি স্বভাবের। আদ্যা একবার অবিনাশের দিকে তাকিয়ে বলল, আমরা চেষ্টা করছি ওকে খোঁজার, কিছুক্ষণের মধ্যেই ফোর্স পাঠাচ্ছি। যারা এই জঙ্গল ভালো করে জানে তারাই ভালো করে খুঁজে দেখতে পারবে। ফরেস্ট অফিসে খবর দিতে হবে। এই বলেই আদ্যা আর অবিনাশ ওখান থেকে চলে আসে। দুজনে গাড়িতে বসতেই অবিনাশ গাড়ি স্টার্ট দেয়, আর আদ্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ম্যাডাম, আপনি ওনাকে সত্যিটা বললেন না কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তাই বলিনি। আর এই কথাটা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে। বেশ গম্ভীরভাবেই বলল আদ্যা। পরদিন সকাল হতেই সেই বৃদ্ধা আবার পুলিশ স্টেশনের সামনে হাজির হয়। এখন আর উনি একা নয়, সাথে আরও বেশ কিছু গ্রামবাসী। আদ্যা পুলিশ স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ওই বৃদ্ধা ছুটে আসে ওর কাছে। একটা রক্তমাখা ছেঁড়া জামা দেখিয়ে বলল, ম্যাডাম ম্যাডাম, এইটা আমার নাতনি কাল পইরা ছিল ম্যাডাম, দেখুন আমার নাতনিটারে বাঘেই নিয়ে গেছে। আদ্যা হাতে একটা গ্লাভস পরে নিয়ে ভালো করে জামাটা উল্টে পাল্টে দেখতে দেখতে মনে মনে বলল, মাস্টার মাইন্ড বলতে হবে। তারপরেই ও বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, কোথা থেকে আর কখন পেয়েছেন এটা? একটি ছেলে এগিয়ে এসে বলল, আমি আমি পাইছি ম্যাডাম, সকালবেলা আমি গরু চড়াইতে গেছিলাম ওই উত্তর দিকে জঙ্গলে, এইখান থেকে এইটা পাইছি। আদ্যা জামাটা একটা কনস্টেবলের হাতে দিয়ে সাবধানে রাখতে বলে বেশ কিছু ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ওদের পিছনে সমস্ত গ্রামবাসী। আদ্যা আস্তে আস্তে ফরেন্সিক টিমকে ফোন করে দিয়েছিল। পুলিশ পৌঁছানোর কিছু পরেই ফরেন্সিক টিমও পৌঁছে যায়। সাথে সাথে পুরো জায়গাটাকে ঘিরে ফেলা হয়। জায়গাটা পাঞ্চালীদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে।
সেখানে বেশ কিছু বাঘের পায়ের ছাপও পাওয়া গেল। এছাড়া বেশ কিছু রক্ত। আদ্যা সব কিছু দেখতে দেখতে ভাবে, বাঘের নাম করে কারা করছে এসব। এখন তো মনে হচ্ছে আমাকে দুটো কেস সলভ করতে হবে, কিন্তু তার আগে আমাকে নিজের টিম রেডি করতে হবে, যাতে কোনো কিছু লিক না হয়। এসব যেই করে থাকুক না কেন, সে খুবই ধূর্ত। ফরেন্সিক টিমের সব কাজ হয়ে গেলে ওরা চলে যায়। আদ্যা কিছুটা দূরে গিয়ে কাউকে ফোন করে কিছু বলে। অবিনাশ কিছুটা দূরেই দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবছিল। কি ভাবছো অবিনাশ? আদ্যা ওর পিছনে এসে বলল, এটাই যে পাঞ্চালি এখানে কি করে আসলো। এই জায়গাটা তো ওর বাড়ির থেকে বেশ দূরে, এখানেও কি করতে আসবে? কোনো কাজ তো থাকার নয়। একটু চিন্তিত হয়ে বলল অবিনাশ। আদ্যা একটু হেসে বলল, যাক, তোমার বুদ্ধি কিছুটা খোলতাই হচ্ছে। সিসিটিভি ফুটেজগুলো সব নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। মনে হয় না ওখানে তেমন কিছু পাওয়া যাবে, কারণ এই বাঘ বেশ চালাক। সিসিটিভি বাঁচিয়ে সব স্বীকার করছে, রীতিমতো ট্রেনিং প্রাপ্ত বাঘ। শোনো, তুমি যাও, আমি একটু ফরেস্ট অফিস থেকে ঘুরে আসছি। বলেই আদ্যা জিপ নিয়ে সেদিকে চলে যায়। অবিনাশ বাকি সবার সাথে পুলিশ স্টেশনে ফিরে যায়। শুনছিলে গল্প দুর্গতি নাশিনী। কেমন লাগলো পর্বটি? গল্প ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। পরের পর্ব শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সেটা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি, পরের পর্ব নিয়ে তাড়াতাড়ি হাজির হব। ভালো থেকো, টাটা।